শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের প্রাইমারি নিয়োগের জন্য প্রথম ম্যাথ ক্লাস। A:B, এটাকে একটা আমি অনুপাত লিখলাম, বিষয়টা একটু দেখেন। A:B, এটা একটা অনুপাত লিখলাম। এই অনুপাতটাকে যদি আমার ব্যস্তানুপাত করতে বলে, A:B এটা একটা অনুপাত, এই অনুপাতটাকে যদি আমাকে ব্যস্তানুপাত করতে বলে, ব্যস্তানুপাত করতে বলে কি করবে? এ পাঠাবেন বির কাছে, বি রে পাঠাবেন এর কাছে, তার মানে A:B এটার ব্যস্তানুপাত হবে B:A। তাহলে আমরা কি শিখলাম? A:B এরকম যদি একটা অনুপাত দেয়া থাকে, এর যদি কখনো ব্যস্তানুপাত করতে বলে তখন কাজ কি? এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে, দ্যাট মিনস হচ্ছে কি B:A। মানে কি, আপনার যদি কোশ্চেন দেয় 2:3, এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কি অথবা ব্যস্তানুপাত কি, আপনার আমি কি শিখাইছি? যেই অনুপাতটা দেয়া থাকবে যদি কখনো তার ব্যস্তানুপাত বের করতে বলে, দুইজনের জায়গা পরস্পর চেঞ্জ হবে, এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে, তাহলে 2:3 এটার ব্যস্তানুপাত কি হবে ভাইয়া? 3:2। আমি কি বুঝাইতে পারছি? যদি কোশ্চেন দেয় 5:3 এটার ব্যস্তানুপাত কি হবে? 3:5। তার মানে কোনো একটা অনুপাত দিয়ে যদি কখনো ব্যস্তানুপাত করতে বলে আমরা কি করব? এ রে পাঠাবো বির কাছে, বি রে পাঠাবো এর কাছে। সবাইকে এটা বুঝছেন? তাহলে আমরা কি ব্যস্তানুপাত করতে পারবো? আচ্ছা, ব্যস্তানুপাত দিলে আমরা তাহলে পারবো। এবার যদি ব্যস্তানুপাত না বইলা আপনারা বলে এটার বাংলাটা একটু উচ্চারণ কঠিন, দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত যদি করতে বলে, দ্বিগুণানুপাত যদি করতে বলে তাহলে কি করবেন? দেখেন আমাদের মূল অনুপাতটা কি ছিল? A:B। আচ্ছা, যখনই আপনি বলবে দ্বিগুণানুপাত করতে, কিচ্ছু না, যেই অনুপাতটা দেয়া আছে তার শুধু স্কোয়ার করে দেন। তাহলে কি A:B এরকম একটা অনুপাত দিয়া যদি আপনাকে কখনো দ্বিগুণানুপাত করতে বলে তখন আপনি কি করবেন? দুইটারে স্কোয়ার করে দিবেন। তার মানে A:B এরূপ একটা অনুপাতের যদি দ্বিগুণানুপাত করতে বলে তখন হবে কি? A²:B²। মানে কি, আপনার যদি কোশ্চেন দেয় 2:3 এরূপ একটা অনুপাতের দ্বিগুণানুপাত কি? আমি কি শিখাইছি? যখনই ভাইয়া দ্বিগুণানুপাত করতে বলবে, যা দেয়া থাকবে তারে শুধু স্কোয়ার করবে। তাহলে 2 রে স্কোয়ার করলে কত? 4, 3 রে স্কোয়ার করলে কত? 9। তার মানে পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন দেয় 4:5 এটার দ্বিগুণানুপাত বের করতে বলে, তখন আপনি কি করবেন? যেই অনুপাতটা দেওয়া আছে তার শুধু স্কোয়ার করেন। 4 এর স্কোয়ার কত? 16, 5 এর স্কোয়ার কত? 25। তার মানে 4:5 এই অনুপাতের দ্বিগুণানুপাত হচ্ছে 16:25। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? তাহলে ব্যস্তানুপাতের সময় কি করব? পরস্পর জায়গা চেঞ্জ করবে। তার মানে এ যাবে বির কাছে, বি আসবে এর কাছে। যদি দ্বিগুণানুপাত করতে বলে তখন দুটোটা শুধু স্কোয়ার করব। তার মানে A:B দ্বিগুণানুপাত কি? A²:B²। এই পর্যন্ত কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকে, এইবার মনে করেন বাইর করতে বলছে এইবার বলছে A:B হলে দ্বিভাজিত অনুপাত বের করতে বলছে। হ্যাঁ, এত চিন্তা, হাতের লেখাটা ভালো করার চেষ্টা করি, হয় না। দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, এই হাতের লেখার বিষয়টা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালো করতে গেলে দেখেন তো এই দ্বিভাজিত অনুপাত লিখতে 3 বার মোছা লাগছে। এই জন্য ভাই হাতের লেখাটা একটু খারাপই থাকুক, তাহলে পড়ার গতি নষ্ট হবে। দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, A:B দিয়া বলছে এটারে দ্বিভাজিত অনুপাত করতে। আচ্ছা, একটু সবাই বোঝেন, দ্বিগুণানুপাত যখন আপনাকে দ্বিগুণানুপাত করতে বলছিল তখন আপনি কি করছিলেন? দুইটারে স্কোয়ার করছেন, তাই না? বিষয়টা বুঝেন। যখন দ্বিগুণানুপাত করতে বসে তখন কি করছেন? স্কোয়ার। আর দ্বিভাজিত করতে বলবে তার উল্টা করবেন। দ্বিভাজিত করতে বললে তার উল্টা করবেন। মানে কি, যে অনুপাতটা দেয়া আছে তারে করবেন বর্গমূল। আমি কি বুঝাইতে পারছি? A:B এই অনুপাতটা দিয়া যদি দ্বিগুণানুপাত করতে বলে তখন করবো স্কোয়ার। ক্লিয়ার? আর যখন দ্বিভাজিত বাইর করতে বলবে তখন করবেন রুট। মানে কি, 4:9 এই অনুপাতটা দিয়ে বলছে এটার দ্বিভাজিত অনুপাত বাইর করতে। আমি কি বলছি? যে অনুপাতটা দেয়া থাকবে
যদি দ্বিভাজিত বলে তখন কি করবে রুট, তাহলে রুট যদি করেন 4 রয়ে তাহলে আসে কত 2, 9 আসে কত 3, তার মানে 2:9। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে সামারি যদি করি 4:9 এরকম একটা অনুপাত দিয়া যদি আপনারা দ্বিগুণানুপাত করতে বলে তখন কি করবেন, দুইটার স্কোয়ার করবেন, তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে 16, 9-এর স্কোয়ার হচ্ছে 81, খুব ভালো কথা। আর যদি দ্বিভাজিত অনুপাত বের করতে বলে তখন করবেন উল্টা, মানে বর্গমূল, 4-এর বর্গমূল কত 2, 9-এর বর্গমূল কত 3। তাহলে আপনাকে যদি ব্যস্তানুপাত করতে বলে, দ্বিগুণানুপাত করতে বলে, অথবা যদি দ্বিভাজিত অনুপাত করতে বলে, আপনি কি পারবেন? যদি পারেন তাহলে সবাই লেখেন এফ ডান। এফ ডান মানে হচ্ছে ফর্মুলাগুলো বুঝছেন, অথবা ডি ডান লেখেন, ফর্মুলা না লেখেন আর ডিসকাশন লেখেন ডি ডান। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই লেখেন ডি ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ডি ডান। আচ্ছা, যাদের ক্লাসটা ভালো লাগতেছে এবং প্রাইমারি নিয়োগের বেশি বেশি ক্লাস চান তারা ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিতদের মেনশন করেন। এখন পর্যন্ত উপস্থিতি খুব বেশি হয় নাই, 500+। তার মানে আজকের আমাদের লাইভ ক্লাসে 500-র উপরে ক্লাস করতেছে। আমরা যদি আমাদের অন্যান্য দিনের লাইভ ক্লাসের সাথে পরিসংখ্যান দেখি, আজকের উপস্থিতি সবচেয়ে কম। তার মানে কি, আমাদের সামনে প্রাইমারি নিয়োগ পরীক্ষার ক্লাস নেব, 44 BCS প্রিলির ক্লাস নেব, 43-এর লিখিত ক্লাস নেব, মানসিক দক্ষতার ক্লাস নেব। তার মানে যেখানে উপস্থিতি কম থাকবে তার ক্লাস কিন্তু কম হবে। আমি কি কথা বুঝতে পারছি ভাইয়া? যদি প্রাইমারি নিয়োগের উপস্থিতি কম থাকে স্বাভাবিকভাবে প্রাইমারি নিয়োগের ক্লাস কিন্তু কম হবে। তার মানে যাদের ক্লাস ভালো লাগতেছে পরিচিতদের মেনশন করেন, শেয়ার করেন, যাতে বেশি বেশি স্টুডেন্ট ক্লাস করে, তা নাহলে কিন্তু ক্লাস একটু কম পাবে। আচ্ছা, সবাই কি ডি ডান হয়েছে? উপস্থিতি দিয়ে আরো কমে গেছে? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এবার আসেন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। টাইপ 1-এর আমরা আরেকটা আলোচনা শিখবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। একটু সবাই ভাই বিষয়টা বোঝেন। মিশ্র অনুপাত একদম ইজি জিনিস। আমি একটা কোশ্চেন লিখলাম, আচ্ছা আপনারা এরকম একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এরকম একাধিক অনুপাত দিয়ে বলছে মিশ্র অনুপাত বের করতে। আচ্ছা, একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আপনারা এরকম একাধিক অনুপাত দিয়ে বলছে মিশ্র অনুপাত বের করতে, তাহলে আপনি কি করবেন? প্রথমে আসেন 5:12 বা A:B। এই A:B এর প্রথমটা হচ্ছে A, দ্বিতীয়টা হচ্ছে B। বিষয়টা বুঝেন। A:B, এটার প্রথমটা হচ্ছে A, দ্বিতীয়টা হচ্ছে B। প্রথমে যেটা থাকে আমরা তারে বলি পূর্বপদ। প্রথমে যে থাকে তারে বলি আমরা পূর্বপদ, পরে যে থাকে তারে আমরা বলি উত্তরপদ। বিষয়টা বুঝেন ভাইয়া। A:B, এই যে অনুপাতটা লিখলাম, এই অনুপাতের প্রথমে যে থাকে তারে আমি বলতেছি পূর্বপদ, পরে যে থাকে তারে আমি বলতেছি উত্তরপদ। ক্লিয়ার? আচ্ছা, যখনই আপনারা মিশ্র অনুপাত বের করতে বলবে, দেখেন যতগুলো অনুপাত দেওয়া আছে, এটা কি পূর্বপদ, এটা কি পূর্বপদ, এটা কি পূর্বপদ, তাই না? আচ্ছা, এটা কি উত্তরপদ, এটা কি উত্তরপদ, এটা কি উত্তরপদ। যখনই মিশ্র অনুপাত বের করতে বলে প্রথম কাজ, যতগুলা পূর্বপদ আছে সবগুলারে একসাথে গুণ করেন। যতগুলা পূর্বপদ আছে, কি কি আছে, 5, 7, 3, সবগুলারে গুণ দিচ্ছেন, দিলাম। ইস-টু যতগুলো উত্তরপদ আছে, উত্তরপদ আছে কি 18, 2, 6, 18, 2, 6, তারে গুণ করবেন। তার মানে মিশ্র অনুপাত বের করতে বললে সামারিটা কি, যতগুলো অনুপাত থাকবে সেই অনুপাতের পূর্ব পদদ্বয়ের গুণফল, পূর্ব পদদ্বয়ের গুণফল ইস-টু উত্তর পদদ্বয়ের গুণফল, মানে কি 18, 2, 6। এখন গুণ করেন, 5 সাথে 35, 35 সাথে 3 গুণ করলে হচ্ছে 105, 18 2 36, 36 সাথে 6 গুণ করলে 216। বুঝাইতে পারছি? তাহলে যদি কখনো মিশ্র অনুপাত বের করতে বলে আপনার কাজ কি, যে অনুপাতগুলো দেওয়া থাকবে তার পূর্ব পদগুলোরে গুণ করবেন ইস-টু তার যে উত্তর পদ দেওয়াগুলো আছে সেই উত্তর পদগুলোরে গুণ করবেন। তাহলে পূর্ব পদদ্বয়ের গুণফল ইস-টু উত্তর পদদ্বয়ের গুণফল। তাহলে মিশ্র অনুপাতের যদি আমরা একটা শর্টকাট শিখি যে মিশ্র অনুপাত জিনিসটা কি, তখন শর্টকাটটা দ্বারা এরকম, পূর্ব পদদ্বয়ের গুণফল ইস-টু
উত্তর পদদ্বয়ের গুণফল। এটারই আমি কি বলতেছি, মিশ্র অনুপাত। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা অনুপাত দিয়ে এটার ব্যস্ত অনুপাত বাইর করেন, দ্বিভাজিত অনুপাত বাইর করেন, দ্বিগুণানুপাত বাইর করেন, মিশ্র অনুপাত বাইর করেন, যাই বাইর করতে বলুক আমরা কি পারবো? যদি পারি তাহলে লেখেন টাইপ 1 ডান, T1 ডান। সবাই যদি টাইপ 1টা বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন টাইপ 1 ডান। সবাই একটু লেখেন তো টাইপ 1 ডান হয়েছে নাকি? সবাই একটু লেখেন তো টাইপ 1টা কি ডান হয়েছে নাকি? টাইপ 1 ডানের লেখেন। স্টিল নাও উপস্থিতি কম 536। এটা আপনাদের চ্যালেঞ্জ। যদি বেশি বেশি প্রাইমারি নিয়োগ পরীক্ষার ক্লাস পেতে হয়, বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি মেনশন করতে হবে। কারণ আমাদের কিন্তু আজকেই উপস্থিতি সবচেয়ে কম। যদি আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা তো জানেন যে আমার কতজন লাইভ করেন, আপনারা তো নিজেরাই দেখেন। আজকে কিন্তু উপস্থিতি এখন মধ্যে সবচেয়ে কম 542। কথা কি বুঝতে পারছেন? আমি ক্লাসটা আজকে আমার মতোই নেবো, পুরোটাই নেবো, কোনো সমস্যা নেই, কিন্তু উপস্থিতি কম হলে ক্লাস কিন্তু কম পাবে। টাইপ 1 কি ডান হয়েছে ভাইয়া? আচ্ছা, এবার বরাবর টাইপ 2। আচ্ছা, টাইপ 1 ডান। সবাই শেয়ার করতে থাকেন, মেনশন করেন, ততক্ষণে টাইপ 2 পড়ানো শুরু করি। আচ্ছা, টাইপ 2 এর বিষয়টা একটু ভাই বলি। প্রথমে আমি ডিটেলস পড়াবো, ডিটেলস রুলসটা দেখাবো, তারপরে এটা আবার কীভাবে মুখে মুখে করা যায় আমি সেটাও দেখাবো। দুইটা একটু দেখেন, যার কাছে যেটা মনে হবে পারবো সে সেই নিয়মটা করবেন। আচ্ছা, আপনারা কোশ্চেন দিবে এরকম, দুটি রাশির অনুপাত খুব মনোযোগ সহকারে ম্যাথটা দেখেন আমি কীভাবে করাই। এই কনসেপ্ট আপনার বহুত জায়গায় কাজে লাগবে, বিশেষ করে সরল ও যৌগিক মুনাফায় অনেক ভালোভাবে কাজে লাগবে। খুব মনোযোগ সহকারে দেখেন। আপনার কি বলছে? দুইটা রাশির অনুপাত 4:7। আচ্ছা, ভবিষ্যতে যেই ম্যাথই করেন না কেন, যখন এরকম কোনো অনুপাত দেয়া থাকবে, এটা 4:7, 7:3, যাই দেয়া থাকুক, যেই ম্যাথই থাকুক, অনুপাতের ম্যাথ হোক, সরল যৌগিক মুনাফার ম্যাথ হোক, যার ম্যাথ হোক, আপনার প্রথম কাজ 4:7। এই 4 রে লিখবেন 4x, 7 রে লিখবেন 7x। আমার কথা কি সবাই বুঝছেন? গল্প কি? এই যে 4:7 বলছে, এই 4 রে লিখবো 4x, 7 রে লিখবো 7x। এই পর্যন্ত কি ঠিক আছে? ঠিক আছে। আমি একটু আগে শিখাইলাম কি, a:b যদি হয় তাহলে এ হচ্ছে আমার পূর্ব পদও বলতে পারি, এর পূর্ব রাশিও বলতে পারি, একই কথা। পূর্ব পদও বলতে পারি, পূর্ব রাশিও বলতে পারি। আর পরেরটারে কি বলবো? উত্তর পদও বলতে পারি, উত্তর রাশিও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এই যে 4x এটা হচ্ছে কি আমার পূর্ব, যেহেতু রাশি দেওয়া আছে দেখলাম পূর্ব রাশি। এই 7x এটা দেওয়া আছে কি উত্তর রাশি। এবং দেখে আমি বুঝাইতে পারছি, এই যে 4:7, এখান থেকে 4 রে কি লেখা যায় 4x, 7 কি লেখা যায় 7x। আচ্ছা, 4x হচ্ছে আমার পূর্ব রাশি, 7x হচ্ছে আমার উত্তর রাশি। ক্লিয়ার? এবার আসেন কোশ্চেন। কোশ্চেন বলছে পূর্ব রাশি 16। আচ্ছা, পূর্ব রাশি 16, তার মানে প্রশ্ন মতে পূর্ব রাশি কি ছিল? 4x। এই 4x সমান সমান কি ভাইয়া 16 না? বিষয়টা বুঝছেন? আপনি পাইছেন কি 4x হচ্ছে পূর্ব রাশি, 7x হচ্ছে উত্তর রাশি। প্রশ্নে বলছে পূর্ব রাশি হচ্ছে 16, তাহলে পূর্ব রাশি যদি 16 হয় তার মানে কি 4x হচ্ছে 16। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা একটা নতুন ক্যালকুলেশন শিখবো, যেটা আপনারা এতদিন শিখেন নাই। কি করবেন? বা x = কি 16/4। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, এতদিন আপনারা কি করতেন? এই x এর একটা মান বের করতেন, বের করছি কত বাইরা আপনাকে নিয়মটাকে দেখাই চাই। আচ্ছা, এরপর কি করতেন? চাইছে কি উত্তর রাশি, উত্তর রাশি মানে কি 7x। তখন এই 7x এর জায়গায় x এর যে মানটা বের করছেন এটা বসাই দিতেন, তাই না? এতদিন আমরা এই করতাম না, x এর একটা মান বের করতাম, সেই মানটা যা চাইছে সেখানে বসাই দিতাম, তাই না? এখন তো দেশ ডিজিটাল, তার মানে আমরা কি আর অ্যানালগ মেথডে থাকবো না? আমরা কি করবো দেখেন, এটা শুধু এই ম্যাথ না ভাইয়া, সরল ও যৌগিক মুনাফার কাজে লাগবে। দেখেন x এর মান বেরিয়েছে কত 16/4। এই বন্ধু ঠিক আছে,
চাইছে কি উত্তর রাশি। উত্তর রাশি মানে কি 7x না, উত্তর রাশি মানে কি 7x, তার মানে বা 7x সমান সমান 16 ডিভাইডেড ইন্টু 7 ডিভাইডেড বাই 4। আমি কি বুঝাইতে পারছি? যার মান চাবে এবার তার মান বের করবেন। চাইছে কার মান? 7x এর, তার মানে কি 7x সমান সমান কি 16 ইন্টু 7 ডিভাইডেড বাই 4। কাটাকাটি করেন, 4 সাথে 28। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এরপর এই অঙ্কটা কীভাবে মুখে মুখে করবেন আমি সেটা শিখাচ্ছি। এক্সাম্পল 1 ডান। সবাই যদি ম্যাথটা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন। আমি আরেকটা ম্যাথ করাবো ডিটেলসে, তারপরে এই ম্যাথগুলো কীভাবে মাত্র মুখে মুখে 5 সেকেন্ডে করবেন সেটাও শিখিয়ে দেবো। 583 উপস্থিতি, এখনও উপস্থিতি হতাশাজনক, 600 ক্রস করে নাই। আমরা যদি বিগত দিনের ক্লাসগুলো দেখি শুধুমাত্র একটা ক্লাসই লাস্ট 1.5 মাসে একটা ক্লাসই 600-র নিচে উপস্থিতি ছিল, সরল ও যৌগিক মুনাফার, তাও রাত্র 12টার ক্লাস। উপস্থিতি কম হলে কিন্তু প্রাইমারি নিয়োগ পরীক্ষার ক্লাসও কম পাবেন। আচ্ছা আমরা তাহলে এক্সাম্পল 1 কি বুঝছি ভাইয়া? একটা এক্সাম্পল 1টা লেখেন তো, বুঝছেন কিনা? আচ্ছা আমি ধরে নিচ্ছি এক্সাম্পল 1 সবাই বুঝছেন। এবার ভাইয়া যদি এই প্রশ্নটা এভাবে আসতো, আমি তারপর শর্টকাটটা দেখাচ্ছি। দুটি রাশির অনুপাত 4:7, উত্তর রাশি 28 হলে পূর্ব রাশি কত? এই হতে পারতো না? উত্তর রাশি 28 হলে পূর্ব রাশি কত? আচ্ছা যদি এই হইতো তাহলে আপনি কি করতেন? প্রথম কাজ অনুপাত কি 4:7, এই 4:7 আমি নিছি, নিয়ে কি 4x 7x এটাও নিছি। 4x হচ্ছে পূর্ব রাশি, ঠিক আছে, 7x হচ্ছে উত্তর রাশি, এটাও ঠিক আছে। এবার আসেন প্রশ্ন মতে কি বলছে? উত্তর রাশি 28, তার মানে কি 7x = 28 বা x = কি 28/7। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এবার চাইছে কারে ভাইয়া? পূর্ব রাশি চাইছে, তার মানে পূর্ব রাশি মানে কি 4x, তাহলে 4x সমান কি 28 × 4 ডিভাইডেড বাই 7, তার মানে 4 4 16। আমি কি বুঝাইতে পারছি? তার মানে পূর্ব রাশি চাক অথবা উত্তর রাশি চাক, যাই চাক কনসেপ্ট এইটাই। এই কনসেপ্ট থেকে আমরা ম্যাথটা করতে পারবো। তাহলে উত্তর রাশি বললে তখন কি করবেন? উত্তর রাশি মানে আমার কি 7x, তাই না? এই 7x সমান 28 বা x = এত। চাইছে পূর্ব রাশি মানে কি 4x এর মান, তাহলে এখান থেকে 4x বের করে দেবেন। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ডিটেলস নিয়ম। যাদের বেসিক মোটামুটি বা একটু কম তারা এটা ডিটেলস নিয়মেই করবেন। এবার আসেন যারা একটু স্মার্ট ক্যালকুলেশন করতে চান, মানে খুব দ্রুত ক্যালকুলেশন করতে চান, তারা কি করবেন দেখেন, মুখে মুখে করাই দিচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা বলছে কি দুইটা রাশির অনুপাত 4 আর হচ্ছে 7, 4:7 লেখেন 4:7। আচ্ছা এইটা কি ভাইয়া? পূর্ব রাশি, আর এইটা কি উত্তর রাশি। আচ্ছা এবার দেখেন দেয়া আছে কি উত্তর রাশি 28, উত্তর রাশি 28 আছে, তার মানে 7-এর নিচে লিখবেন 28। দেখেন 4:7, তাহলে এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে কি উত্তর। খুব ভালো কথা, উত্তর রাশিতে আছে 28, তাহলে এটা লেখেন এটার নিচে। চাইছে কি পূর্ব রাশি মানে এটার মান, তাই তো? আচ্ছা 7 আর 28, 7 কয় গুণ করলে 28 হয়? মুখে দেখেন 7 কয় গুণ করলে 28 হয়? 7 × 7, 7 × 14, 3 × 21, 4 × 28। তার মানে 7 যদি আমি 4 গুণ করি তাইলে কি 28 হয় না? 7 যদি 4 গুণ করি তাইলে হয় 28। তাহলে পূর্ব রাশিও 4 গুণ করবেন, এইটা যত গুণ হবে পূর্ব রাশিও তত গুণ হবে। তাহলে পূর্ব রাশিতে আছে 4, 4 যদি 4 গুণ করেন তাহলে আসবে কত? 16। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় উত্তর রাশি 7 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 28, তার মানে উত্তর রাশি 7 থেকে 28 এসেছে, তাহলে কয় গুণ বাড়ছে? 4 গুণ। তাহলে এইটা যত গুণ বাড়বে পূর্ব রাশিও তত গুণ বাড়বে। তাহলে পূর্ব রাশি যদি 4 হয় তাহলে এটা হবে কত? 4 গুণ বাইরা 16। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি খুব ভালো কথা, না বুঝাইতে পারলে আরো ভালো কথা। আরেকটা অঙ্ক করে দেই, দুইটা রাশির অনুপাত আরেকটু ক্লিয়ার করে দেই। দুইটা রাশির অনুপাত 9:15, 9:15। তারপর বলছে 9:15 পূর্বপদ যদি 36 হয়, পূর্বপদ যদি 36 হলে বলা হয়েছে উত্তর পথ কত? এই যে ভাই মুখে মুখে আরেকটু ক্লিয়ার করে দেই, উত্তর পথ কত? আচ্ছা আপনি কি লিখবেন? দুইটা রাশির অনুপাত হচ্ছে 9:15। আচ্ছা এটা হচ্ছে পূর্ব পথ, এটা হচ্ছে কি উত্তর পথ।
দেয়া আছে পূর্বপদ 36, লেখেন 36, চাইছে কি উত্তরপদ, মানে এইটা ক্লিয়ার। আচ্ছা 9 থেকে 36 হয়েছে, তাহলে 9 থেকে 36 হয়েছে কত গুণ হয়েছে? 4 গুণ। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এইটা যদি 4 গুণ হয় তাহলে এইটাও কয় গুণ হবে? 4 গুণ। তাহলে 15 4 গুণ কত? 60। তার মানে উত্তরপদ কত? 60। যারা এই বেসিকটা বুঝছেন তারা এই ধরনের ম্যাথগুলো মুখে মুখে করবেন। আল্লাহ তো আমাদের সবাই সমান বেসিক দেয় নাই। যাদের বেসিক একটু উইকনেস আছে, যে এই জিনিসটা বুঝতে সমস্যা বা পরীক্ষাতে পারবো না, তারা হাতে কলমে করেন ভাইয়া। হাতে কলমে করলে 50 সেকেন্ড লাগবে, মুখে মুখে করলে হয়তো 5 সেকেন্ড লাগবে। কিন্তু আপনি মুখে মুখে করতে চাই যদি ভুল করেন তাহলে লাভ আছে। এর জন্য যারা ভালো পারেন তারা এই মেথডে করবেন, যারা একটু কম ভালো পারেন তারা হাতে কলমে করবেন। পুরোটা যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। পুরোটা যদি বুঝে থাকেন তাহলে সবাই কমেন্টস করেন টাইপ 2 ডান। এখন পড়বো আজকের ক্লাসে খুব মজার একটা টাইপ, টাইপ 3। যার যেটা ভালো লাগছে, যার ডিটেলস ভালো লাগছে সে ডিটেলসে করবেন, যার শর্টকাটটা ভালো লাগছে সে শর্টকাট করবেন। এবার খুব মজার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টাইপ 3। খুবই মজার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টাইপ 3। আজকের ক্লাসের খুব মজার জিনিস। সবাই একটু মনোযোগ সহকারে টাইপ 3টা দেখেন। আচ্ছা তার আগে ভাই একটু 1 মিনিট কথা বলি। আমার হচ্ছে প্রাইমারি নিয়োগের ম্যাথের উপর একটা ব্যাচ শুরু করছি। গতকালকে ওই ব্যাচটার প্রথম ক্লাস হয়েছে, মানে এখন পর্যন্ত একটা ক্লাস হয়েছে। পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। আপনারা কারো যদি মনে হয় যে প্রাইমারি ম্যাথটা একটু গুছিয়ে পড়তে চান, আমার ব্যাচটাতে ভর্তি হতে পারেন। কোর্স ফি মাত্র 525 টাকা। টোটাল ক্লাস হবে 25টা। এখন পর্যন্ত মাত্র একটা ক্লাস হয়েছে। প্রত্যেকটা ক্লাসে আমার নিজস্ব লেকচার শিট দিয়ে হবে, এবং ইনশাল্লাহ ক্লাসের পড়া আপনি ক্লাসেই প্রায় সমাপ্ত করে ফেলতে পারবেন। মানে এই কোর্সটা যদি করেন, যেদিন যেতটুকু পড়াবো ইনশাল্লাহ ক্লাসের পড়া প্রায় ক্লাসে শেষ হয়ে যাবে। আমার কাছে প্রায় 650 স্টুডেন্ট এই ব্যাচে পড়ে। তাদেরকে জিজ্ঞাসা করেন কথাটা কি সত্য না মিথ্যা। আর আমার তো নিয়মিত আপনারা ক্লাস করেনি। 525 টাকা, ক্লাস হবে 25টা। পরীক্ষা যেদিনই হোক তার আগেই 25টা ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করা হবে। পরীক্ষা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, যেদিনই হোক তার আগে এই 25টা ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হবে। আর সবগুলো ক্লাস হবে সন্ধ্যা 7:30। এখনও ভর্তি হওয়া যাবে। মাত্র একটা ক্লাস হয়েছে গতকালকে। যারা ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন, তাইলে ভর্তি হতে পারবেন। তাহলে সামারি হচ্ছে 525 টাকা কোর্স ফি, ক্লাস হবে 25টা। এখন পর্যন্ত শুধুমাত্র একটা ক্লাস হয়েছে। পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি যেদিনই হোক তার আগে ইনশাল্লাহ 25টা ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করা হবে। এমনভাবে পড়ানো হবে যাতে আপনার ক্লাসে বসে অনেকটুকু পড়া হয়ে যায়, বাসায় জানি খুব বেশি সময় দেয়া না লাগে, কারণ পরীক্ষাতে খুব অল্প সময়। ক্লাসগুলো হবে সন্ধ্যা 7:30। ক্লাস হবে সপ্তাহে 4 দিন। দিন ফিক্সড না, মানে শনিবার দিনের পর কি রবিবার দিন হবে না সোমবার দিন হবে, এটা আমি ক্লাসেই বলে দেব। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, যারা পড়তে চান যোগাযোগ করেন, পড়তে পারবেন। এখন টাইপ 3 পড়াবো। টাইপ 3 খুব মনোযোগ সহকারে ভাই একটু দেখেন। হ্যাঁ সবাই খুব মনোযোগ সহকারে এই কোশ্চেনটা দেখেন। এটা খুবই মজার কোশ্চেন যদি বোঝেন। আচ্ছা আপনার বলছে কি A:B সমান সমান দেওয়া আছে 2:3। আরেকটা বলছে কি B:C সমান সমান দেওয়া আছে 6:7। দিয়া বলছে আপনারে A:B:C বের করতে। আচ্ছা সুয়া কি অবস্থা? আচ্ছা তাহলে A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে। দিয়া বলছে A:B:C বের করতে। আমরা এটা একটা শর্টকাট টেকনিক দিয়ে করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন।
এ ইস টু বি আর একটা হচ্ছে কি বি ইস টু সি। সম্পর্কটা হচ্ছে এরকম, এই কোনাকুনির দুইটা জিনিস যদি একই রকম হয় দেখতে, দেখেন এটা হচ্ছে এ ইস টু বি আর এটা হচ্ছে কি বি ইস টু সি, এইটাও বি এইটাও বি। বিষয়টা দেখেন, এইটাও বি এইটাও বি, যদি এই কোনাকুনি দুইটা উপাদান দেখতে একই রকম হয়, এই কোনাকুনি দুইটা যদি দেখতে একই রকম হয়, তাইলে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। খুব মনোযোগ সহকারে শিখেন। এ ইস টু বি আর একটা হচ্ছে কি বি ইস টু সি, এই কোনাকুনি দুইটা যদি দেখতে একই রকম হয়, এইটার এটা কি দেখতে একই রকম হচ্ছে না, তাইলে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করে এ ইস টু বি ইস টু সি বের করতে পারবো। শর্টকাটটা কি, যখনই এই কোনাকুনি দুইটা দেখতে একই রকম হবে, আপনার প্রথম কাজ এই দুইটা উপাদানের উপর নিচ গুণ করেন, তাহলে 2 আর 6 গুণ করলে আসে কত 12। এই দুইটারে উপর নিচ গুণ করেন, 3 আর 7 গুণ করলে আসে কত 21। বিষয়টা দেখেন, উপর নিচরে গুণ করছি পাইছি 12, এটা হচ্ছে প্রথম উপাদান, উপর নিচরে গুণ করছি পাইছি 21, এটা হচ্ছে শেষ উপাদান। তাহলে আমার উপাদান পাওয়ার কথা কয়টা, 3টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। প্রথমটা হচ্ছে এ পাইছেন কত 12, শেষেরটা হচ্ছে সি পাইছেন কত 21। এখন শুধু বাইর করার বাকি কি বি না? আচ্ছা, বি বাইর করবেন কীভাবে, জাস্ট এই দুইটারে কোনাকুনি গুণ করেন, তাহলে 6 আর 3 গুণ করলে কত 18। তার মানে এই অনুপাতটায় এ ইস টু বি ইস টু সি এর মান হচ্ছে 12 ইস টু 18 ইস টু 21। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি ভালো কথা, না বুঝাইতে পারলে আরেকবার একটু দেখেন গল্পটা কি ছিল। এই টাইপ নিয়মটা যদি বোঝেন অনেক ম্যাথ করতে পারবেন। নিয়মটা হচ্ছে এরকম, একটা এ ইস টু বি দেওয়া আছে 2 ইস টু 3, বি ইস টু সি দেওয়া আছে 6 ইস টু 7। আপনার আমি কি শিখাইছি, যদি এই দুইটা উপাদান দেখতে একই রকম হয়, এই দুইটা দেখতে যদি একই রকম হয়, তখন আমার শর্টকাট বের করার সূত্র কি ছিল, প্রথম দুইটারে গুণ করেন 6 দুগুণা 12, শেষের দুইটারে গুণ করেন 3 সাথে 21। এটা হচ্ছে প্রথম উপাদান, দ্যাট মিনস হচ্ছে এ, এটা হচ্ছে শেষ উপাদান, দ্যাট মিনস হচ্ছে সি। তাহলে আরেকটা উপাদান বের করা বাকি আছে না, সেটা হচ্ছে বি। সেটা বের করবো কীভাবে, জাস্ট এই দুইটারে কোনাকুনি গুণ করবো, তাহলে 6 আর 3 গুণ করলে কত 18। তার মানে এ ইস টু বি ইস টু সি সমান কত 12 ইস টু 18 ইস টু 21। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন তাহলে লেখেন টি ডান। টি ডান মানে কি জানেন, টি ডান না এস ডান লেখেন, মানে শর্টকাট ডান। এটা কি বুঝছেন কিনা, আরও 2-4টা ম্যাথ করলে আরও ইজি হয়ে যাবে, সেটা করাচ্ছি। এই এস ডান কি হয়েছে নাকি একটু জানান তো, এস ডান কি হয়েছে নাকি একটু জানান তো সবাই। একটু কমেন্টস করেন সবাই, এস ডানটা কি হয়েছে নাকি। আজকে এত কম কমেন্টস করতেছেন কেন, আপনাদের রিদম কি একটু কমে গেছে নাকি? এস ডান লেখেন সবাই। এস ডান লেখেন। আচ্ছা, কথা এখনো তো শেষ হয় নাই। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি ভাইয়া, এই কোশ্চেনটা বেশ কয়েকভাবে আসতে পারে। আপনারা যদি এ ইস টু বি ইস টু সি বলে, তাহলে অ্যান্সার কি 12 ইস টু 18 ইস টু 21, কোনো সমস্যা নাই। এখন এই কোশ্চেনটা যদি এভাবে দেয় যে এ ইস টু সি ইজ ইকুয়ালস টু হার্ট, দিতে পারে না? বিষয়টা বুঝেন ভাইয়া, এ ইস টু বি সমস্যা এত, বি ইস টু সি সমস্যা এত, হলে বলছে এ ইস টু বি ইস টু সি বের করতে পারছি। এবার যদি কোশ্চেনটা দেয় আপনারা বলছে এ ইস টু সি বের করতে, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনার প্রথম কাজ এ ইস টু বি ইস টু সি বের করা, করছেন। আচ্ছা, করলে আমি কি শিখেছি, এই প্রথমটা হচ্ছে প্রথমটার মান, মানে প্রথমে দেওয়া আছে এ, তাহলে এটা কার মান এর, দ্বিতীয়টা কার মান বি, তৃতীয়টা কার মান সি। তার মানে এর মান হচ্ছে 12, বির মান হচ্ছে 18, সির মান হচ্ছে 21। তাহলে এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 21। তার মানে অ্যান্সার কি 12 ইস টু 21। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? 12 ইস টু 21 সেটাকে বুঝাইতে পারছি। প্রথমটা হচ্ছে এখানে যা আছে, ভাই এখানে যে এই থাকবে বিষয়টা কিন্তু তা না। আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমটা যা থাকবে সেটা হচ্ছে প্রথমটার মান, তাহলে প্রথমে এ দেওয়া আছে, তাহলে এর মান কত 12, বির মান কত 18, সি এর মান কত 21। তার মানে চাইছে কি এ ইস টু সি, দ্যাট মিনস হচ্ছে 12 ইস টু 21। এবং তো ঠিক আছে, এই অপশনটা আরও একভাবে আসতে পারে, 12 ইস টু 21, এটা কি লেখা যায় 4 ইস টু 7। কীভাবে, 12 আর 21 দুই জায়গায় একটা কমন উপাদান আছে 3, তাই না?
এই 3 দ্বারা যদি ভাগ করেন তাহলে 12:21টা কি 4:7ও লেখা যায় না? তাহলে পরীক্ষায় অপশনে 12:21 থাকলে মোস্ট ওয়েলকাম, 12:21 না থেকে যদি 4:7 থাকে তাইলেও ওয়েলকাম। 4:7 থাকলে কি 3 দ্বারা ভাগ করে নিছি। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি এইবার একটু সবাই কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। এরপর আমি আরেকটা এক্সাম্পল করাবো, সেটা করলে এটার পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্টস করেন। প্রাইমারির ম্যাথ কোর্সে যারা ভর্তি হতে চান আমি ডিটেলসটা ক্লাসের শেষে দিয়ে দেবো। আশা করি ভর্তি হতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। 650 স্টুডেন্ট কি ভর্তি হয়েছে না বুঝিয়া। আর আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা তো জানেন ভাই আর ক্লাস কেমন হয়। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 2। আচ্ছা, এবার আছে এক্সাম্পল 2। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা এবার বলছে ক ইস টু খ সমান সমান, ক ইস টু খ সমান সমান হচ্ছে 3:4, আর ক ইস টু গ সমান সমান হচ্ছে, ক ইস টু গ সমান সমান হচ্ছে 5:6। 5:6 দিয়া আপনারা বলছে গ ইস টু খ ইজ ইকুয়ালস টু হোয়াট। একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে একটু ভেজাল আছে। ভেজালটা কি? আমি যখন আপনারা শিখাইছিলাম তখন আমি কি শিখাইছিলাম? এই দুইটা দেখতে একই রকম হওয়া লাগবে। এই দুইটা যদি দেখতে একই রকম হয় তাইলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? আদারওয়াইজ তো পারি না। এখন এখানে হচ্ছে ক ইস টু খ আর এখানে হচ্ছে কি ক ইস টু গ। তার মানে এই খ আর এই জায়গায় ক দুটোটা কি একই রকম হবে? একই রকম হইতে হলে কি করতে হবে? এইটা ক, এইটাও যদি ক হইতো, এটা যদি খ নয় ক হইতো তাইলে কি আপনার ভেজালটা শেষ না? আপনি ফরম্যাটে ফেলতে পারতেন। আচ্ছা, আপনারা আমি একটু আগে শিখেছিলাম কি ক ইস টু খ, এটারে যদি আপনি ব্যস্তানুপাত করেন, ব্যস্তানুপাত করা মানে কি ক যাবে খ এর কাছে, খ আসবে ক এর কাছে। তাহলে ক ইস টু খ যদি 3:4 হয়, এর যদি ব্যস্তানুপাত করি তাহলে খ ইস টু ক আসে কত? 4:3। আমি কি বুঝাতে পারছি? কেন করছি? এই ক ইস টু খরে যদি আমি ব্যস্তানুপাত করি তাহলে আসে কি খ ইস টু ক। দ্যাট মিনস কি এই দুইটা দেখতে একই রকম হয়। একই রকম হইলে লাভ কি? একই রকম হইলেই আমি একটা শর্টকাটে নিতে পারি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি কি বুঝাতে পারছি? পারছি। তাহলে এই দুইটা দেখতে একই রকম হইলে গল্প কি এরপর? উপর আর নিচের গুণ, তাহলে 4×5=20। আচ্ছা ভাই, এইবার আসেন এই জায়গায় অনুপাত লিখবেন কিভাবে? ক ইস টু খ ইস টু গ না? প্রথমে আছে খ, তার মানে খ ইস টু, তারপরে আছে কি ক, ক ইস টু, তারপরে আছে কি গ। আমি কি বুঝাইতে পারছি? এখানে কিন্তু ওই প্রথমে ক থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। এখানে ফার্স্টে কে আছে? খ। এই কোনাকুনি যে দুটো দেখতে একই রকম এই থাকে মাঝখানে, আর লাস্টে আছে কি গ। তাহলে 4×5=20, 3×6=18, পাইলাম দুইটা। মাঝখানেটা কীভাবে পাবো? এটা কোনাকুনি গুণ করলে তাহলে 3×5=15। তাহলে এটা হচ্ছে খর মান, এটা হচ্ছে কর মান, এটা হচ্ছে গড় মান। কেন? প্রথমে যে থাকবে সে হচ্ছে প্রথমটার মান, মাঝখানে যে থাকবে সে হচ্ছে মাঝখানটার মান, শেষে যে থাকবে সে হচ্ছে শেষেরটার মান। আমি কি বুঝাতে পারছি? তাহলে খ হচ্ছে 20, ক হচ্ছে 15, গ হচ্ছে কত? 18। এই বন্ধু বুঝছেন? আচ্ছা, এই বন্ধু বুঝে থাকলে এবার চাইছি কি গ ইস টু খ। গ কত? 18, খ কত? 20, তার মানে অ্যান্সার কত? 18:20। আমি কি বুঝাতে পারছি? তার মানে ভাইয়া এখানে ক ইস টু খ ইস টু গ হইতে হবে বা এ ইস টু বি ইস টু সি হইতে হবে। বিষয়টা কিন্তু এরকম না। ক্লিয়ার? যদি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে লেখেন তো টাইপ 3 ডান। পুরো বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্টস করেন টাইপ 3 ডান, টাইপ 3 ডান। টাইপ 3 ডান। একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন লাগতেছে একটু বলেন তো। ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টস করেন সবাই, তারপর আবার পড়ানো শুরু করব।
ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন। নেট সমস্যা নাই? নেট ঠিক আছে? নেট ঠিক আছে, নেটে কোনো প্রবলেম নাই। ক্লাসটা কেমন হচ্ছে একটু লেখেন, তারপর পরের টাইপ পড়ানো শুরু করতেছি। আজকে কিন্তু উপস্থিতি হতাশাজনক, এখন আবার 475, মানে আজকে একবারের জন্য ক্লাস কিন্তু 600 ক্রস করে নাই লাইভ, এবং আমাদের গত 1.5 মাসে আজকের প্রেজেন্টই সবচেয়ে কম। যাক, সমস্যা নাই, আপনাদের আরও একটা ক্লাস নিয়ে আমি সুযোগ দেব যাতে আপনাদের উপস্থিতি বেশি হয়। আর যদি সেদিন উপস্থিতি কম হয় তাহলে তো প্রাইমারি নিয়োগের থেকে অন্যান্য নিয়োগের পরীক্ষার ক্লাসই বেশি নিতে হবে। সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা, কমেন্টস করতে থাকেন, ততক্ষণে আমি পরবর্তী টাইপে যাই। সবাই কমেন্টস করতে থাকেন ক্লাস কেমন লাগছে, ততক্ষণে আমি আরেকটা টাইপ পড়ানো শুরু। এবার আসেন টাইপ 4। এটা হচ্ছে খুবই সহজ টাইপ, আবার খুবই কঠিন টাইপ। সহজ এবং কঠিন কীভাবে, আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাচ্ছি। প্রথমে আমি এক্সাম্পলটা একটু লিখি, ভাইয়া একটু মনোযোগ সহকারে দেখেন। ভাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম সোজা ম্যাথ, আবার এটাই অনেক কঠিন ম্যাথ। কিভাবে দেখেন, একজন লোক মাসে এত টাকা আয় করেন, এত টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয় অনুপাত কত? এই ধরনের কোশ্চেন দিলে আপনি প্রথমে কোশ্চেন পড়বেন না, শুধু দেখবেন আপনার কাছে চাইছি কি ব্যয়ের সাথে সঞ্চয় অনুপাত। দ্যাট মিনস আপনার দ্বারা চাইছি কি ব্যয় ইস টু সঞ্চয়। বিষয়টা বুঝেন। আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, কি দেয়া আছে কিচ্ছু পড়বেন না, শুধু দেখবেন চাইছি কি ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তার মানে ব্যয় হচ্ছে প্রথমে, সঞ্চয় হচ্ছে পরে। কথা কি বোঝা গেছে? তাহলে প্রথমে যে থাকবে তারা লিখবেন প্রথমে, পরে যে থাকবে তারা লিখবো শেষে। তাহলে ব্যয় ইস টু সঞ্চয়। এই বন্ধু ঠিক আছে? এইবার আসেন কোশ্চেন কি বলছে, একজন লোক মাসে আয় করে 20,000 টাকা, মাসে 20,000 টাকা আয় করে, ব্যয় করে 18,000 টাকা। ব্যয় করে কত? 18,000 টাকা। তাহলে ব্যয় কত? 18,000। এই বন্ধু কি ঠিক আছে? ব্যয় কত? 18,000। আচ্ছা, এইবার আসেন তার দ্বারা চাইছি কি সঞ্চয়। এইটা হইলো আমার আয়, এইটা হচ্ছে আমার ব্যয়। তাহলে আয় থেকে যদি ব্যয়ের বিয়োগ করেন তাহলে কি সঞ্চয় পাবেন না? তাহলে 20,000 থেকে 18,000 বিয়োগ করলে পাবেন কত? 2,000। তাহলে সঞ্চয় কত? 2,000। এই বন্ধু কি ঠিক আছে? বিষয়টা বুঝছেন ভাইয়া? এই প্রশ্নের পরীক্ষায় ভুল করবেন। চাইছে ব্যয়ের সাথে সঞ্চয় অনুপাত, তার মানে প্রথমে ব্যয় তারপর সঞ্চয়। এবার কোশ্চেনের ডাটা পড়েন, ডাটা পড়ে পাইছি কি ব্যয় দেয়া আছে 18,000 টাকা, 18,000। আয় করছে 20,000, ব্যয় করছে 18,000, তাহলে সঞ্চয় করতে কত? 2,000। এখন প্রত্যেকটারই তো 2,000 দিয়ে ভাগ দেওয়া যায়। ভাগ দিলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, তার মানে অনুপাত কত? 9:1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন দিলে কি আমরা পারবো? এই জায়গায় ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত বলতে পারে, তারপর হচ্ছে আয়ের সাথে ব্যয়ের অনুপাত বলতে পারে, যাই বাইর করতে বলুক আমরা জাস্ট প্রথমে এই কি চাইছে এটা লিখবো, লেখা প্রশ্নটা দেখব আমি কি বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি আরেকটা প্রশ্ন সলভ করে আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, আরেকটা প্রশ্ন করাই তারপর ফিডব্যাক নিচ্ছি। এই কোশ্চেনগুলি পরীক্ষা আটকে যাবেন অনেকেই। এই প্রশ্নটাই অনেকে আটকে যেতে পারেন। এবারে কোশ্চেনটা একটু দেখেন, বলছে আচ্ছা ভাইয়া খুব মনোযোগ সহকারে দেখেন, কিছু একটা দিছে, কি দিছে পড়ার দরকার নেই। চাইছে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। খুব ভালো কথা, আমি যেভাবে করতেছি ভাই এভাবেই করেন, তার মানে কিন্তু পরীক্ষা ভুল করবেন। চাইছে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তার মানে কি বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন প্রশ্ন কি বলছে, একটা দ্রব্য ক্রয় করে 24% ক্ষতি হয়েছে। আচ্ছা 24% ক্ষতি,
একটা জিনিস মাথায় রাখবেন, যারা আমার লাভ ক্ষতির ক্লাস করছেন তারা জানেন, যারা করেন নাই তারা মাথায় রাখেন। ক্রয় মূল্য মানেই 100%, ক্রয় মূল্য মানেই 100, তার মানে ক্রয় মূল্য কি হবে 100। এই বন্ধু ঠিক আছে। এবার আসেন বিক্রয় মূল্য। যদি বলা হয়তো 24% লাভে, তখন বিক্রয় মূল্য হইতো 124। 24% লাভে বিক্রয় মূল্য হইতো 124। আর যদি বলে 24% ক্ষতিতে, তখন বিক্রয় মূল্য হবে বিয়োগ, দ্যাট মিনস হচ্ছে 100 থেকে তখন 24 বিয়োগ, তাহলে 76। তাহলে 24% লাভে বললে বিক্রয় মূল্য হবে 124, 24% ক্ষতিতে বললে বিক্রয় মূল্য হবে 76। যেহেতু 24% ক্ষতিতে বসে, তার মানে কি 76:100। এখন যদি এটারে 4 দ্বারা ভাগ করেন তাহলে কি 19:25। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? বিষয়টাকে বুঝছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন টাইপ 4 ডান। তাহলে এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে আমরা কি পারবো? একদম সোজা। কি চাইছে শুধু এটা দেখেন, লিখবেন, তারপর প্রশ্নের ডাটাটা পড়বেন, যে ডাটায় যা আছে সেটা বসায় দিবেন। আমরা কি বুঝছি? যদি বুঝে থাকি একটু কমেন্টস করি তো, টাইপ 4 ডান হয়েছে নাকি? টাইপ 4 ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন সবাই। টাইপ 4 ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা।